নিয়তির কাছে এবার অসহায় আত্মসমর্পণ করতে হলো আয়ুষকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রীর পিসিমণি গৌরীকে বলতে থাকে যে দেখো গৌরী, আমরা যদি কোনো মতে তোমাদের ছল চাতুরি এবং তোমাদের এই ধরিবাজি টের পেয়ে যাই এবং কোনোভাবে যদি আমরা পরবর্তীতে এটা জানতে পারি যে আমাদেরকে তোমরা কোনোভাবে বোকা বানানোর চেষ্টা করছো এবং এখানে রীতিমতো তোমরা স্বামী স্ত্রী মিথ্যে অভিনয় করে থাকার চেষ্টা করছো, তাহলে কিন্তু তোমাদের কপালে অশেষ দুঃখ হচ্ছে। কারণ আমাদের চোখে ধুলো দিয়ে এই গ্রাম থেকে পালানো কিন্তু এতটা সহজ হবে না অন্তত তোমাদের জন্য। ঠিক সেই মুহূর্তে যখন কিনা গৌরী বলতে থাকে যে দোহাই আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন, এটাই তো আমাদের জন্য অনেক, এবং এর পরবর্তীতে আপনাদের যদি আমাদের নিয়ে বিন্দুমাত্র কোনো রকম কোনো অভিযোগ থাকে তাহলে আপনারা আমাদেরকে নির্দ্বিধায় বলতে পারেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রীর বাবা বলতে থাকে যে দেখো আপাতত তো আমাদের তোমাদের সম্পর্ক নিয়ে যথেষ্ট পরিমাণে প্রশ্ন আছে এবং সেই সমস্ত প্রশ্নের একটাই সমাধান হতে পারে যে তোমরা স্বামী স্ত্রীরা আর 4-5টা স্বাভাবিক স্বামী স্ত্রীরা যেরকমভাবে থাকে সেরকমভাবে। আরেকটা কথা রাজা, তোমাকে আমি বলে রাখছি যে তোমার ভাই কোথায় শুলো না শুলো সেই সমস্ত কিছু দেখবার তোমার কোনো প্রয়োজনই, কারণ তোমার ভাইয়ের যদি কষ্ট হয়ে থাকে তাহলে সেই সোজা আমাদের কাছে এসে বলবে এবং সেই সমস্ত কষ্টের সুরাহা করার জন্য আমি রয়েছি, কারণ এটা আমার বাড়ি, তুমি সেটা ভুলে যেও না। এবং আমার বাড়িতে থেকে তুমি যদি নিজের মন মর্জি চালানোর চেষ্টা করতে থাকো তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, আমি বলে রাখলাম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজাকে নিয়ে গৌরী যখন বলতে থাকে যে দেখলেন তো কর্তা, আমি বারবার করে বলেছিলাম আমার এই বরটাকে তখনই যে যদি কেউ দেখে ফেলে তাহলে আমাদেরকে নিয়ে সন্দেহ করবে, আমাদের প্রশ্নের উপরে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করবে, কিন্তু না, সে কোনো কথাই শুনলো না। এবার আপনি একটু ভালো করে বকে দিন তো, তাহলে যদি আমার সে কথা শুনে, সে তোমার কোনো কথাই শোনে না। ঠিক সেই মুহূর্তে রাজা যখন এক পর্যায়ে গৌরীর সঙ্গে এক ঘরে শুতে বাধ্য হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আমি আপনাকে বলছি যে আপনি খাটিয়ে শুয়ে পড়ুন, আমি মেঝেতে শুয়ে পড়বো, কারণ আমি একদম অভ্যস্ত আছি এই সমস্ত কিছুতে। ঠিক সেই মুহূর্তে রাতের বেলা হঠাৎ করে একটা আরশোলা যখন কিনা আয়ুষের উপরে এসে চেপে বসে এবং সেই আরশোলা দেখা মাত্রই আয়ুষ যখন ভয় পেয়ে চিৎকার করে ওঠে, ঠিক সেই মুহূর্তে আয়ুষের চিৎকারে কুসুমের ঘুম ভেঙে যায় এবং কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব কী হয়েছে কী হয়েছে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ কুসুমকে কাছে টেনে নিয়ে কুসুমকে জাপটে ধরে যখন কিনা ভয় কাঁপতে থাকে, ঠিক সেই মুহূর্তেই কুসুম হঠাৎ করে আয়ুষকে অনুভব করতে শুরু করে দেয় এবং কুসুম বলতে থাকে যে দেরিতে হলো, আমি আমার স্বামীর এতটুকু অন্তত আদর তো পেয়েছি, সেটাই আমার জন্য অনেক। কিন্তু ছোটো সাহেব, আমি আপনাকে বলছি যে সামান্য একটা আরশোলাকে, এত বড় একটা মানুষ আপনি যদি ভয় পান তাহলে তো আরশোলা আপনাকে পেয়ে বসবে, বারবার করে আপনার কাছে আসতে চাইবে, তাই না? তাহলে সব কিছুকে একদম ভয় পাবেন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে আমি অত সমস্ত কিছু বুঝি না কুসুম, তোমার মেঝেতে শোয়ার কোনো প্রয়োজন নেই, তুমি বরঞ্চ আমার সঙ্গে খাটিয়ে ঘুমিয়ে পড়ো, তাহলে আমি অন্তত একটু ঘুমোতে সাহস পাবো, নয়তো বা আমি এক বিন্দুও ঘুমোতে পারবো না, কারণ কখন কী চলে আসে বলা তো যায় না। এখন আরশোলা এসেছে, পরবর্তীতে যদি ওই সাপ এসে পড়ে এবং সাপ যদি আমাকে কামড়ে দেয় তখন কী হবে বলো তো? তার থেকে বরঞ্চ তুমি আমার পাশে ঘুমো, আমি নিশ্চিন্ত অন্তত দু চোখের পাতা এক করতে পারবো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ঠিক আছে ছোটো সাহেব, আপনি যেরকমটা বলবেন সেরকমটাই হবে, কারণ আমার কাছে সবথেকে মূলত প্রধান এখন প্রাধান্য একটাই যে আপনি যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন, এবং আপনাকে ঘুমোতে দেখার জন্য যদি আমাকে গোটা রাত আপনাকে জেগে পাহারাও দিতে হয় তাতেও আমার কোনো রকম কোনো আপত্তি নেই। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে হ্যাঁ তাই বরঞ্চ ভালো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।